ব্যোমকেশ একজন কৌতূহলী, বুদ্ধিমান ছেলে যার মধ্যে বৈজ্ঞানিক মনোভাব এবং রহস্য ভেদ করার স্বাভাবিক প্রবণতা রয়েছে। সাথে সে বাকি ছেলেদের মতো দুষ্টু এবং চালাক। সে গৃহস্থলীর জিনিসপত্র নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসে, যার জন্য তার মা বাবাকে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। রহস্য সমাধানের প্রতি তার ভালোবাসা দেখে সবাই বলে ও বড় হয়ে সত্যিকারের সত্যান্বেষী হয়ে উঠবে। দুর্গাপুজোয় পাড়ার দিদির আংটি চুরির রহস্য কি সমাধান করতে পারবে ছোট্ট ব্যোমকেশ? চলুন দেখে নিই ছোট ব্যোমকেশ সিরিজের গল্পটি। ব্যোমকেশদের বাড়ির সামনের ফ্ল্যাটে একজন নতুন প্রতিবেশী এসেছে। ব্যোমকেশ তার টেলিস্কোপ নিয়ে তাদের বাড়ির দিকে তাকিয়ে কি যেন দেখছিল। কাজের মাসি এসে খবর দিল ও বাড়িতে ব্যোমকেশের বয়সী একটা ছেলেও রয়েছে। ছেলেটার নাম অজিত। অজিত একই স্কুলে ভর্তি হয়েছে। একদিন পাড়ায় দেখা হলে ব্যোমকেশ অজিতকে বলল, আমাদের একটা ক্লাব আছে, হাসি খুশি ক্লাব, তুই জয়েন করবি? অজিত বলল, আমি তো জয়েন করতে চাই, কিন্তু ক্লাবে গৌরব বলে একটা ছেলে আছে, ও বলেছে 1 মাস অপেক্ষা করতে হবে। ব্যোমকেশ বলল, আসলে গৌরব পাড়ার ক্যারাটে চ্যাম্পিয়ন, তাই ও তোকে চান্স দিতে চায় না, তুই বিষয়টা আমার উপর ছেড়ে দে। এভাবে ব্যোমকেশের সাথে অজিতের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। পরদিন ওরা হাসি খুশি ক্লাবে যায়। অজিতও ভালোই ক্যারাম খেলে। অজিত খেলতে চাইলে গৌরব হেসে বলল, আমার সাথে ক্যারাম খেলবি? ব্যোমকেশ বলল, কেন, ভয় পাচ্ছিস? গৌরব বলল, তাহলে চল 1 রাউন্ড খেলাই যাক। ব্যোমকেশ বলল, দাঁড়া, আমরা একটু আসছি। ব্যোমকেশ অজিতকে আড়ালে নিয়ে গেলে ওদের পিছু নিল গৌরব। অজিত ব্যোমকেশকে বলল, গৌরবের সাথে খেললে পাক্কা আমি গৌহারা হেরে যাব। ব্যোমকেশ বলল, তুই কোনো চিন্তা করিস না, এই নে, এটা একটা ম্যাজিক স্ট্রাইকার, এটা দিয়ে খেললে তুই অবশ্যই জিতবি। আড়াল থেকে গৌরব ওদের কথাগুলো শুনছিল, আর খেলার সময় অজিতের হাত থেকে ওই ম্যাজিক স্ট্রাইকারটা কেড়ে নিয়ে বলল, আমি এটা দিয়ে খেলবো, তুই আমারটা নে। ব্যোমকেশ বলল, আমার ম্যাজিক স্ট্রাইকার সবার হাতে বশ মানে না। তাও সেটা না শুনে গৌরব খেলা শুরু করলে দেখা গেল ম্যাজিক স্ট্রাইকারটা একেবারেই এগোচ্ছে না। তাই ঠিকঠাক খেলতে না পারায় অজিত জিতে গেল। আর 1 মাস আগেই ক্লাবে জয়েন করতে পারলো অজিত। অজিত বাড়ি এসে বলল, এটা তুই কিভাবে করলি? ব্যোমকেশ বলল, মগজাস্ত্র দিয়ে। আমি স্ট্রাইকারে মোম লাগিয়ে দিয়েছিলাম, আর ইচ্ছাকৃতই তোকে আড়ালে নিয়ে গিয়ে ম্যাজিক স্ট্রাইকারটার কথা বললাম। আমি জানতাম গৌরব আড়াল থেকে শুনে তোর স্ট্রাইকারটা কেড়ে নেবে, আর ব্যাস, কেল্লা ফতে। ওয়াকিটকিতে কথা বলে অজিত আর ব্যোমকেশ। অজিত ব্যোমকেশকে বলল, অনেক দিন ধরেই দেখছি আমাদের বাড়ির করিডোরে একটা ছায়া ঘোরাঘুরি করছে, তুই আমাদের বাড়িতে স্লিপ ওভার করতে আসবি তো? রাত্রে অজিতের বাড়ি গেল ব্যোমকেশ। আজ রাতে ও এখানেই থাকবে। অজিতের বাবার ঘড়ি কালেকশনের বিশাল শখ। বহু পুরনো ঘড়ির কালেকশন রয়েছে একটা ঘরে। ব্যোমকেশ বলল, চল একটা ঘড়ি খুলে দেখি ভিতরে কি আছে। খুলতে যাবে অমনি সেখানে এলো অজিতের দিদি অপর্ণা। বলল, তোরা ঘড়ির কলকবজা খুলছিস, দাঁড়া বাবাকে বলি। তাই ভয় পেয়ে ব্যোমকেশ আর অজিত বেরিয়ে গেল ঘর থেকে। কিন্তু ব্যোমকেশ বলল, রাতে আবার আসবো কিন্তু এই ঘড়ির ঘরে। রাত্রে ঘুম থেকে উঠে চুপি চুপি ওর বাবার পাশে রাখা চাবিটা নিয়ে ঘড়ির ঘরে গেল ওরা। কিন্তু ওরা শুনলো কারা কথা বলছে। অজিত করিডোরে গিয়ে দেখলো একটা ছেলের সাথে ওর দিদি কথা বলছে। ছেলেটা লুকিয়ে দেখা করতে এসেছে ওর দিদির সাথে। এটাই ওর দিদির ওপর প্রতিশোধ নেবার যোগ্য সময়। ওর দিদি সব সময় অজিতের পিছনে লাগে। ব্যোমকেশ বলল, এই প্রত্যেকটা ঘড়িতে 15 মিনিট পর অ্যালার্ম লাগিয়ে দে, তারপর মজা দেখ। ঠিক 15 মিনিট পর সব কটা ঘড়ি একসাথে বেজে উঠলো। এত আওয়াজে অজিতের বাবা মায়ের ঘুম ভেঙে যায়, আর ওই ছেলেটা কোথায় পালাবে ভেবে পায় না। ওদিকে গার্ডেরও ঘুম ভেঙে গেছে। অজিত আর ব্যোমকেশ লুকিয়ে পড়লো। ওর বাবা মা ভাবলো বোধহয় ঘড়ি চুরি করতেই কেউ ঢুকেছে, কিন্তু সব ঘড়িতে অ্যালার্ম দিল কে? অজিতের মা বলল, এটা নিশ্চয়ই ওই দুষ্টু দুটোর কাজ। বাইরে বেরোতেই করিডোরে মেয়ে অপর্ণাকে দেখে বলল, এ কি, এত রাতে তুই কি করছিস? অপর্ণা থতমত করে বলল, ঘুম আসছিল না তাই চা খেতে উঠেছিলাম। তখন আড়াল থেকে অজিত আর ব্যোমকেশ বেরিয়ে এলো। অপর্ণার মা বলল, এতগুলো ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলি কেন? অজিত বলল, দেখছিলাম সবকটা ঘড়ি ঠিক আছে কিনা, আর সকালে স্কুল টিউশন থাকে তো তাই রাত্রে দেখছিলাম। তখন সিকিউরিটি সেই ছেলেটাকে ধরে নিয়ে এলো। অজিতের মা বলল, পুলিশে খবর দাও, বাড়িতে চোর ঢুকেছে তো। ভয় পেয়ে অপর্ণা বলে ফেললো, ও চোর নয়, ও সতরাজিৎ, আমরা একই কলেজে পড়ি, ও আমার কাছেই এসেছিল চা খেতে। অপর্ণার মা রেগে গিয়ে বলল, এত রাতে চা? কাল সকালে আমি ওর বাবা মার সাথে কথা বলবো, দাঁড়া। ব্যোমকেশ ওর মাকে বলল, এভাবেই ও অজিতের বাড়িতে রাত্রে ছায়া রহস্যের সমাধান করেছে। ব্যোমকেশের মা সুলোচনার পিসিমণি সুচিত্রা
সুচিত্রা দেবী বেশ অসুস্থ। তাকে দেখতে গেল ব্যোমকেশ ওর মায়ের সাথে। সুচিত্রা দেবীকে রোজ দেখতে আসে বঙ্কুবাবু। সে সংসার করেনি, বইপত্র নিয়েই ব্যস্ত থাকে। সুচিত্রা দেবীও বই পড়তে ভালোবাসে, তাই কলেজ স্ট্রিট থেকে তার জন্য বই নিয়ে আসে বঙ্কুবাবু। এই বঙ্কুবাবু সুচিত্রা দেবীর কলেজ লাইফের প্রেমিক, তাই বিয়ে থা করেনি। সুচিত্রা দেবীর লিপিড প্রোফাইলটা বেড়েছে, ডাক্তারে ফ্যাট জাতীয় জিনিস খেতে একদম নিষেধ করেছে। এদিকে ঐশী ব্যোমকেশকে টেনে নিয়ে গেল ড্রয়িং রুমে। আমি কতগুলো স্টিকার জমিয়েছি, দেখ, হাতে লাগাবি? সে সময় ওর মা ডাকলে ঐশী একটু আসছি বলে বাইরে গেল। ব্যোমকেশ দেখলো বইয়ের র্যাকে পর পর দিয়ে সাজানো রবীন্দ্র রচনাবলী। রবীন্দ্র রচনাবলীর 17টা খণ্ড থাকে, কিন্তু র্যাকে 14 নম্বর খণ্ডটা মিসিং। এবার বাইরে এসে ব্যোমকেশ ঐশীকে বলল, তোর ফেভারিট জিনিসটা আশেপাশেই আছে। এই বলে ব্যোমকেশ চলে গেল। ঐশী ড্রয়িং রুমে গিয়ে দেখলো ওর সাধের স্টিকার গুলো নেই। পরদিন আবার ব্যোমকেশ অজিতকে নিয়ে ঐশীদের বাড়ি গেল। ঐশী বলল, তুই আমার স্টিকার গুলো ফেরত দে। কিন্তু ব্যোমকেশ মুখ ভার করে ওই বইয়ের র্যাকের দিকে তাকিয়ে বলল, এ কি, রবীন্দ্র রচনাবলীর 5 নম্বর খণ্ডটা কোথায়? তোর স্টিকার গুলো তো ওটাতেই রেখেছিলাম। ঐশী বলল, ঠাম্মি নিতে পারে। ঐশী ঠাম্মির ঘরে গেল, দেখলো বঙ্কুবাবু বসে আছে। ঐশী দেখলো ঠাম্মির খাটে তো বইটা নেই। হঠাৎ বঙ্কুবাবু বলে উঠলো, ঐশী দিদি ভাই, দেখো তো এই জিনিসগুলো কার? এই বলে তার ব্যাগ থেকে স্টিকার গুলো বের করলো। সেটা দেখে ব্যোমকেশ তো অবাক, ভাবলো ওগুলো বঙ্কুবাবুর কাছে গেল কি করে। বাড়ি এসে সেই নিয়ে ভাবতে বসলো ব্যোমকেশ। ওর মা ওকে বাটার টোস্ট দিয়ে গেল খেতে। বাটার টোস্টে কামড় বসাতে গিয়ে কি একটা খটকা লাগলো ব্যোমকেশের। ও সোজা অজিতকে নিয়ে ঐশীদের বাড়িতে গিয়ে হাজির। ব্যোমকেশ প্রথমে স্টিকার গুলো গন্ধ শুকলো, তারপর দেখলো আজ 14 নম্বর খণ্ডটা নেই, 5 নম্বর খণ্ডটা রয়েছে। ব্যোমকেশ সব বইগুলো শুকে শুকে দেখতে লাগলো। তারপর কি মনে হয় একটা বই খুলে দেখলো বইয়ের ভিতরে রয়েছে বাটারের টুকরো। ব্যোমকেশ বলল, এবার বোঝা যাচ্ছে দিদুনের রক্তে ফ্যাট কোথা থেকে বাড়ছে। ব্যোমকেশ বাড়ি ফিরে এসে ওর মাকে বলল ঘটনাটা। সুলোচনা বলল, তার মানে বঙ্কুবাবু এই জন্যই প্রতিদিন একটা করে খণ্ড নিয়ে যেত? ব্যোমকেশ বলল, হ্যাঁ, আর সেটাতেই ভর্তি করে বাটার নিয়ে আসতো। আর এই জন্যই বইয়ের র্যাকে সব সময় 17টা খণ্ডের জায়গায় 16টা খণ্ডই থাকতো। বাড়ির কেউ যেহেতু বই পড়ে না, তাই সেটা কেউ খেয়াল করেনি। এটা শুনে সুলোচনা সাথীকে ফোন করে জানালো ব্যাপারটা, নইলে তো পিসিমনির কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আজ স্কুলে রথিন স্যারের কাছে ওদের স্পেশাল ক্লাস আছে। সকালে অনিমেষ আনন্দের টিফিন বক্সের নীল কালারের জন্য আনন্দীকে বেশ রাগাচ্ছিল। আর টিফিন টাইমে আনন্দী ওর টিফিন খুলতেই দেখলো সেটা ফাঁকা। তাই সবাই সন্দেহ করছে অনিমেষই ওর টিফিনটা খেয়েছে। রথিন স্যার এলে অনিমেষ বলল, আমি খাইনি স্যার, সকালে আমি শুধু একটু মজা করছিলাম। এরপর স্কুলে লুকোচুরি খেলার সময় রুমাল চাইলে সুকল্যাণ ওর রুমালটা দিল। ব্যোমকেশ সেই রুমালটাতে কিছু দেখতে পেয়ে পকেটে সেটাকে লুকিয়ে রেখে নিজের রুমালটা বের করে খেলতে শুরু করলো। বাড়িতে এসে সুকল্যাণের রুমালটা বের করে ভালো করে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখলো ওতে সস লেগে রয়েছে। আনন্দী বলেছিল ও টিফিনে ফিশ কাটলেট আর সস এনেছিল। যাই হোক, পরদিন টিফিন টাইমে আনন্দী দেখলো আজও ওর টিফিন ফাঁকা। রোজ রোজ কে এমন করছে? আজ আনন্দী চিকেন স্যান্ডউইচ এনেছিল। হঠাৎ ঝাল ঝাল করতে করতে ছুটে এলো সুকল্যাণ, আর ধরা পড়ে গেল যে ওই আনন্দীর টিফিন চুরি করে খাচ্ছিল। সুকল্যাণ রথিন স্যারকে বলল, আমার মা রোজ টিফিনে চিড়ে সেদ্ধ দেয়, আর ওরা কত সব ভালো ভালো টিফিন নিয়ে আসে। কাল অনিমেষ আনন্দীর সাথে মজা করার সময় দেখলাম ওর টিফিন বক্সটা আমারই মতো, তাই আমি মাঝখানে আমার টিফিনটা খেয়ে নিয়ে আমার টিফিন বক্সটা ওর ব্যাগে ভরে দিতাম, আর টিফিনের সময় ওর টিফিনটা খেতাম। আজ আনন্দীর কেচাপটা প্রচন্ড ঝাল ছিল। এটা কার কাণ্ড বুঝতে পেরে রথিন স্যার ব্যোমকেশকে দাঁড় করালো। ব্যোমকেশ বলল, আমি কাল সুকল্যাণের রুমালটা দেখেই বুঝেছিলাম যে আনন্দের টিফিনটা ওই খাচ্ছে, কারণ ওর রুমালে কেচাপের দাগ লেগেছিল। তাই আমি আজ আনন্দের কেচাপে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। ব্যোমকেশের এই কেসের কথা শুনে ওর মা বলল, কাল থেকে আমি 2টো টিফিন বানিয়ে দেব, একটা তোর আর একটা সুকল্যাণের। এবার এলো দুর্গাপুজো। আজ অষ্টমীর সকাল, সবাই নতুন সাজে সজ্জিত, মায়ের কাছে অঞ্জলি দেবে। ব্যোমকেশদের বাড়িতেই দুর্গাপুজো হয়, তাই ওর মা পুজোর কাজে ব্যস্ত। ওদিকে অজিত আসছে না দেখে ব্যোমকেশ চুপচাপ দাঁড়িয়ে মায়ের হাতের অস্ত্র শস্ত্র দেখছিল, আর পুরোহিত মশাইকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল। অপর্ণা আজ একটা সোনার আংটি পরলো। ওর মা বলল, খুব সাবধানে রাখবি আংটিটা। অপর্ণা সাজতে দেরি করায় অজিত বলল, পড়াশোনাই নেই, শুধু সাজুগুজু। অপর্ণা বলল, তোর মতো জিওগ্রাফি টেস্টে 25-এ 12 পাইনি কোনোদিন। ব্যাস, সেটা শুনে অজিতের মা বাবা তো অবাক। অজিত
অজিত ভেবেছিল পুজো পেরোলে বলবে এই কথাটা, কিন্তু দিদি বলে দিয়ে পুজোর আনন্দটাই মাটি করে দিল। এরপর অজিতরা সবাই ব্যোমকেশের বাড়ি গিয়ে মায়ের মণ্ডপে অঞ্জলি দিল। সেই সময় অপর্ণাকে টেনে নিয়ে গেল সত্যজিৎ। ও অপর্ণার জন্য একটা আংটি কিনে এনেছে আর অপর্ণাকে সেটা পরতে জোর করছে। তাই অগত্যায় অপর্ণা সোনার আংটিটা খুলে ওর ব্যাগে রেখে সত্যজিতের আংটিটা পরল। কিন্তু অপর্ণার মা ঠিক লক্ষ্য করলো অপর্ণার হাতটা, বলল তোর সোনার আংটিটা কই? অপর্ণা বলল ব্যাগে আছে, আর ব্যাগটা ওই দরজায় ঝুলছে। ব্যাগ খুলে দেখলো আংটিটা নেই। এবার এই পুজোর ঘরে এত ভিড়ের মধ্যে আংটি কোথায় খুঁজে পাওয়া যাবে? ওদিকে ব্যোমকেশ মা দুর্গাকে প্রণাম করতে গিয়ে দেখলো মায়ের গদা ধরার হাতে ধনুক, আর ধনুকের জায়গায় গদা। এবার বুঝতে পেরে ব্যোমকেশ অজিতকে আলাদা ঘরে টেনে নিয়ে গেল আর আংটিটা দেখালো। অজিত বলল এটা তো দিদির আংটি। ব্যোমকেশ বলল দুর্গা ঠাকুরের তীর ধরার হাতে এটা গেল কি করে সেটা তুই জানিস? অজিত বলল আমি জানবো কি করে? ব্যোমকেশ বলল আংটিটা লুকোনোর সময় আরো সাবধান হওয়া উচিত ছিল তোর। অজিত বলল তুই এসব আমাকে বলছিস কেন? ব্যোমকেশ বলল বাইরের কেউ চুরি করলে আংটিটা নিয়ে চলে যেত, ওটা প্যান্ডালে লুকিয়ে রাখতো না। আর অপর্ণা দিদির আংটি সেই লুকিয়ে রাখবে যার অপর্ণা দিদির উপর রাগ আছে। অজিত বলল দিদি আজ সকালে ক্লাস টেস্ট নিয়ে আমায় কেস খাইয়েছে, ভীষণ রাগ হচ্ছে ওর উপর। ব্যোমকেশ বলল তুই তোর দিদিকে আংটিটা ফেরত দিবি, বলবি দুর্গা মণ্ডপে কুড়িয়ে পেয়েছিস। ব্যাস এবারের কেসটাও সলভ করে ফেললো ব্যোমকেশ। ব্যোমকেশের বাবা বলল তুই তাহলে খুদে ডিটেকটিভ হয়ে উঠছিস দেখছি। আচ্ছা তুই কখন ভাবিস বলতো এসব? তুই কি পুলিশ হবি? ব্যোমকেশ বলল না, সত্যান্বেষী। সেই সময় কুরিয়ারের একটা বাক্স এলো ওদের বাড়িতে ব্যোমকেশের নামে। যে পাঠিয়েছে তার কোনো নাম নেই, রয়েছে একটা ছড়া। সেই ছড়ায় লেখা রয়েছে বুদ্ধি তোমার খাটাও দেখি, খেলিয়ে মাথার পেশি, এই বাক্স খুললে যেন তুমি সত্যান্বেষী। এখানেই ছোট ব্যোমকেশের কাহিনীটিকে শেষ করা হয়েছে। কিন্তু কি আছে ওই বক্সের মধ্যে আর কে পাঠালো এটা, কেনই বা পাঠালো, এইসবের উত্তর পেতে হলে দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।